নুসরাতের প্রতি নৃশংসতায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। অন্যতম আসামি নুর উদ্দিন সহ আটক আর তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা। বেশ কটি সমঝোতা ও চুক্তির সম্ভাবনা। রাজধানীতে বর্ষবরণের আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। উইকিলিক্স প্রতিষ্ঠাতা আসাঞ্জের গ্রেফতারে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। স্বাধীনতার গলা টিপে ধরেছে গণতন্ত্রের ফেরিওয়ালারা, বলছে রাশিয়া। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ হয়েছে। দোষীদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন তারা। হত্যায় সন্দেহভাজন মুখোশধারী নুর উদ্দিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। আর গত রাতে গ্রেফতার হন পৌর কাউন্সিলর মকসুদ আলম এবং জাবেদ। ঘটনাস্থল পরিদর্শনের পর মানবাধিকার কমিশন বলছে ২৭ মার্চের মামলার পর ব্যবস্থা নিলে বাঁচানো যেত নুসরাতকে। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ। মানববন্ধন হয়েছে সোনাগাজীতে। অংশ নেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মীরা। রাজধানীর রাজপথেও সোচ্চার ক্ষোভে ফুঁসে ওঠা জনতা। বিচার চেয়ে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত পদযাত্রা করে গৌরব ৭১ সহ বেশ কয়েকটি সংগঠন। এর আগে মানববন্ধন থেকে দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানানো হয়। এই ধর্ষণকারীদের প্রকাশ্যে এমন শাস্তি দেওয়া হোক যেন এর পরে কেউ ধর্ষণ করতে চাইলে সেই ধর্ষকের সেই শাস্তির কথা মনে করে বুক কেঁপে ওঠে। আমরা এখনো তদন্ত করছি। আমরা যদি শামীমের সাথে কোনো সংশ্লিষ্টতা পাই, যে ছাত্রলীগ কর্মী হিসেবে আমরা জেলার সাথে কথা বলে আমরা একটি সিদ্ধান্ত নিব। আমরা যারা বিচার চাই মৌলানা সিরাজউদ্দৌলার, বিচার আসলে কার চাই? বিচার চাই সেই সংঘবদ্ধ চক্র যারা মৌলানা সিরাজউদ্দৌলাকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে। আমরা বিচার না হওয়া পর্যন্ত এই সিরাজউদ্দৌলা এবং তার মদতপুষ্ট আমরা দেখেছি আওয়ামী লীগের পৌরসভা কাউন্সিলর থেকে অনেকে রয়ে গেছে। দৃষ্টান্তমূলক এমন শাস্তি আমরা চাই যেন আর কখনো আমাদেরকে এইখানে দাঁড়িয়ে অন্য কোনো নুসরাতের শাস্তি যেতে না হয়। চট্টগ্রামের রাজপথে নামে বিভিন্ন সংগঠন। নগরীর চেরাগি পাহাড়, শহীদ মিনার এবং শিল্পকলায় হয় মানববন্ধন ও সমাবেশ। মানববন্ধন হয়েছে খুলনা, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল জানায় ২৭ মার্চ মামলার পর স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো বাঁচানো যেত মেয়েটিকে। তার ছাত্রীরা বলে সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে এবং আমি নাম বলবো না, আমার সাক্ষী এসেছে বিভিন্ন নাম, যাদের সাথে উনি একই ধরনের আচরণ করেছে। তারা হয়তো সাহসী না হওয়ার কারণে প্রতিবাদ করতে পারেনি। নুসরাত জাহান রাফি সাহসী ভূমিকা রেখেছে। প্রতিবাদী এই কণ্ঠস্বরে নুসরাত হয়তো ফিরবে না, তবু তার পরিবার যেন ন্যায় বিচার পায় সে দাবি এখন সবার। দর্শক, এই মুহূর্তে ফেনীর সোনাগাজীতে রয়েছেন সহকর্মী যে মুস্তাফিজুল আলম, তার সাথে কথা বলার চেষ্টা করছি। মুস্তাফিজ, সকাল থেকে তো আপনি ছিলেন ঘটনাস্থলে, ছাত্রলীগের মানববন্ধন সম্পর্কে আপনি জানাচ্ছিলেন এবং তদন্ত দল সেখানে পৌঁছেছে। তারা জানিয়েছে যে ২৭ মার্চে যে মামলা হয়েছিল তখন অধ্যক্ষ গ্রেফতারও হয়েছেন। তো তখন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে নুসরাত হয়তো বেঁচে যেত। তো এছাড়া আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে তদন্ত দল সম্পর্কিত? এখানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল এসেছেন তারা তদন্ত করতে। ঘটনাটি সেখানে নেতৃত্ব দিচ্ছেন আল মাহমুদ ফয়জুল কবির, তিনি পরিচালক অভিযোগ ও তদন্ত বিভাগ। তিনি এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, নুসরাতের যারা সহপাঠী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, স্কুল এই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, স্থানীয় প্রশাসন পুলিশের সাথে কথা বলেছেন এবং নুসরাতের যে বাড়িতে তার আত্মীয় স্বজনের সাথেও কথা বলেছেন। তারপর তিনি এখানে আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে সিরাজউদ্দৌলা যিনি এই মাদ্রাসার প্রিন্সিপাল, তার বিরুদ্ধে এরকম যৌন নির্যাতন করার যে অভিযোগ, এটি অনেক পুরনো অভিযোগ এবং অনেকের সাথেই তিনি এই ধরনের অশালীন আচরণ করেছেন, অনেককেই নির্যাতন করেছেন। সেই তথ্যটি তাদের তদন্তে সাক্ষ্যতে বেরিয়ে এসেছে। আর আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে এই পরীক্ষা কেন্দ্র, যেহেতু পরীক্ষা কেন্দ্রের ভিতরে এই ঘটনাটি ঘটেছে এবং এটি কিন্তু আসলে সংরক্ষিত এলাকা ছিল, ১৪৪ ধারা জারি ছিল। পাশাপাশি এখানে বিনা অনুমতিতে কারো প্রবেশ, মানে যারা পরীক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনের লোক ছাড়া কেউ এখানে
ঢোকা বা বের হওয়া নিষিদ্ধ ছিল। তার মধ্যে কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটি আসলে তদন্তে বেরিয়ে আসবে। এই ব্যাপারে তিনি তেমন কিছু বলেননি। তবে তিনি যেটি বলেছেন যে এখানে যারা দায়িত্বরত ছিলেন তারা আসলে তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করেননি। কারণ এখানে এত বড় একটি ঘটনা ঘটেছে, যখন পরীক্ষা চলছিল, যখন এখানে পুলিশের নিরাপত্তা ছিল এবং প্রশাসনের লোক ছিল, তার মধ্যে কেউ তাদেরকে দেখলো না বা মানে একদম সবার চোখ ফাঁকি দিয়ে তারা এখান থেকে বের হয়ে গেল, এটা অবিশ্বাস্য। যে কারণে এখানে যারা এবার বিস্তারিত। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের শিকার হলেও সম্মান হারানো আর হেনস্থার ভয়ে মুখ খুলতো না কেউ, জানাচ্ছে ছাত্রীরা। কি কারণে আমার ফ্রেন্ডের এরকম করছে, গায়ে হাত দিছে, তারপরে ওটার পরে তো এই নুসরাতের ব্যাপার, কয় মাস পরে নুসরাতের ব্যাপার। কেউ প্রটেস্ট করতে চায় না, কেউ করে না। যদি তাদের পরে এক্সামের সময় কোনো ক্ষতি করে দেয়। মাদ্রাসা ভবনে বিপণী বিতানের ভাড়া, আয়ের হিসাব গরমিল সহ নানা কারণে 2017 সালে প্রায় 23.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই অধ্যক্ষের বিরুদ্ধে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। স্থানীয়দের অভিযোগ, আগের ও বর্তমানের মাদ্রাসা পরিচালনা পর্ষদকে ম্যানেজ করেই স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন তিনি। নিজে জামাতের রাজনীতির সাথে যুক্ত থাকলেও অপকর্মের ভরসা ছিল আওয়ামী লীগ নেতারাই। তবে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান কর্মকর্তারা দুষছেন একে অন্যকে। তাৎক্ষণিক আমি তারে দোতলা থেকে নামাই, এখানে নিয়ে ওসিরে ফোন দিলাম, ওসি এটা করলেন যে আমি পুলিশ পাঠান, ওসি পুলিশ পাঠাইলো, আমি এখান থেকে নিয়ে গেটের সামনে নিয়ে ওখানে নিয়ে তারে পুলিশের দিয়ে দিছি। আমার উপজেলার একটা নির্বাচন, আমি নির্বাচনের সাথে আসছিলাম ব্যস্ত, আর এর ফাঁকে কি হয়েছে না হয়েছে এটা আমার জানার বিষয় নেই। আমি একা লড়ছি, কিন্তু উনি বিভিন্ন উপরস্থের লোকজনকে ধরি এটা তালা দিয়ে শেষ করে ফেলি। তবে সবাইকে কাঁদিয়ে নুসরাতের চলে যাবার পর এই অধ্যক্ষের সব অন্যায়ের খোঁজ নেওয়া হচ্ছে, বলছেন জেলা প্রশাসক। এই সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল 8:20 হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে বেলা 11:15 সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শেরিং। বিকেলে প্রধানমন্ত্রী লোটে শেরিং এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বৈঠক হবার কথা রয়েছে। শনিবার সকালে দুদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি এবং স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। পয়লা বৈশাখের আগে রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের দাম। চাহিদা বাড়ায় 1 কেজি ওজনের ইলিশের দাম এখন 2000 টাকা। বাড়তি দামের জন্য বিক্রেতারা কম সরবরাহের অজুহাত দিলেও তা মানতে নারাজ ক্রেতারা। টানা 3 দিনে সরকারি ছুটির কারণে রাজধানী কাঁচা বাজারে ভিড় কিছুটা কম হলেও ইলিশের বাজারে কমেনি বৈশাখী উত্তাপ। বর্ষবরণ উৎসবে নানা পণ্যের কেনাকাটায় বিশেষ অফার থাকলেও কোনো ছাড় নেই ইলিশের ক্ষেত্রে। কারণ বাজারে গেল সপ্তাহে 1 কেজি আকারে ইলিশ 1500 টাকা মিললেও এখন তা কিনতে হচ্ছে 2000 টাকায়। বড় আকারে ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 4000 টাকায়, আর 1 কেজির চেয়ে ছোট ইলিশ 1200 থেকে 1500 টাকায়। অন্যদিকে পলাশী বাজারে তা বিক্রি হচ্ছে আরো বেশি দামে। আমরা যারা আসছি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা শুধু বাজার ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু নেওয়ার মতো সামর্থ্যের মধ্যে আমাদের পড়ছে না। আমার কাছে মনে হচ্ছে কি নজরদারির একটা ব্যাপার আছে এখানে, যেভাবে পারতেছে একতরফা দাম দিয়ে নিচ্ছে, মানে আকাশ ছোঁয়া দাম। কেউ আমরা মানে বিয়ন্ড মাই লিমিট আসলে সোজা হিসাব। ইলিশের বাড়তি চাহিদার সুযোগে বরাবরের মতোই কম সরবরাহের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বলছেন পহেলা বৈশাখের পর দাম কিছুটা কমতে পারে। আজকে 1 কেজি 800 গ্রাম এটা বিক্রি 4000 টাকা কেজি, আর যেটা মনে করে 1 কেজি এটা বিক্রি 2500-2400 টাকা কেজি, আর যেটা 900 গ্রাম এটা বিক্রি 2000 টাকা কেজি। এই আজকে কালকে একটু মোটামুটি দাম যাবে, তারপরে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। পয়লা বৈশাখ তো। কয়েক বছর ধরে পহেলা বৈশাখে ইলিশ খেতে সরকারিভাবে নিরুৎসাহিত করা হলেও তার খুব একটা প্রভাব পড়েনি বাজারে। শাহিদা অপেক্ষা করি বলতে গেলে, কারণ হলো আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করে আসতেছি এই ঘিলা খেলাটা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যে বাংলা বর্ষবরণে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ব্যস্ত রং তুলিতে সাজছে প্রতিটি বিভাগ এবং অনুষদ। শিক্ষার্থীরা তৈরি করছেন মুখোশ, বাঘ, হাতি, ঘোড়া সহ নানা প্রাণীর প্রতিকৃতি। আয়োজন রয়েছে ব্যাঙের বিয়ে। এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে মঙ্গল শোভাযাত্রা, পুতুল নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে 3 দিনের বৈশাখী মেলা। প্রস্তুতি তো ভালোই চলতেছে, আর আমরা পরিশ্রম করতেছি, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কাজ করা লাগে। মাছ করছি ফোক মোটিভ হিসেবে, মুরগি করছি, পেঁচা করছি, পুতুল করছি, এছাড়াও ব্যাঙের বিয়ের জন্য 2টা ব্যাঙ আর ঘোড়া করছি। আমরা ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছরই ক্যাম্পাসে এই পুরাতন কলাভবন থেকে নতুন কলাভবন বরপক্ষ আর কনে পক্ষ একটা বিয়ে হয়। বৃষ্টির জন্য তো বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু কাগজের মোটিভগুলো এর জন্য সমস্যা হচ্ছে। আর একটা বিষয়, এই যে আঠা লাগাতে রোদ থাকলে বিষয়টা আর কি আঠাটা কি সহজেই শুকিয়ে যেত। বুয়েট পরীক্ষিত আন্তর্জাতিক মানের RL এক্সপার্ট। আগুনের আঁচে বেঁচে থাকবার স্বপ্ন দেখাচ্ছে বিদ্যানন্দ। সমাজের ছিন্নমূল শিশুদের মুখে প্রতিষ্ঠানটি তুলে দিচ্ছে একবেলা আহার, যার প্রতীকী মূল্য মাত্র 1 টাকা। তারা বলছেন খাবারের মাধ্যমে তৈরি হয় সেরা সম্পর্কগুলো। নীল মাহবুবের রিপোর্ট। সারাদিন এই যে হাড়ভাঙা খাটুনি, সে তো 3 বেলা 3 মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকবার স্বপ্নেই। তবে বাজারের ঊর্ধ্ব মূল্যে সেই স্বপ্নও যেন অনেকটাই ফিকে। সারাদিন কাজকর্ম করিয়া যে টাকা আয় করি তাতে সংসার আমার চলে না, খুব কষ্ট হয়। সুখ আর কই, মানে কোন রকম আল্লাহ দিন কাটাইতেছে। যদিও কষ্ট সুখের এই নাগরিক কোলাহলে দুমুঠো অন্যের সেই স্বপ্নটাকে কিছুটা হলেও রাঙিয়েছে বিদ্যানন্দ। হয়তোবা সংখ্যাই কম, তবু সারাদিনে অন্তত 1 বেলা 1 টাকায় জুটছে তৃপ্তির আহার। খাইতে মজা লাগতেছে, ভালো লাগে, পড়াশোনা করতে পারি, খাইতে পারি। একটা এত কিছু একটা ভালো খাওয়ার ব্যবস্থা যারা পাচ্ছে না বাবা মার কাছ থেকে আপনারা দিচ্ছেন, তার জন্য ওরা অনেক খুশি হচ্ছে। শুধু 1 টাকার বিনিময়ে আহার তা কিন্তু নয়, প্রতিষ্ঠানটিতে রয়েছে 1 টাকার আইনি সহায়তা থেকে শুরু করে 1 টাকার চিকিৎসাও। যে গৃহীতা সম্পর্কে চেয়ে যদি তাদেরকে যদি আমরা ক্রেতা করতে পারি, সেক্ষেত্রে সেই সম্পর্কটা তাদের জন্য অনেক গর্বের হবে। খাবারটা এখানে জাস্ট একটা মাধ্যম, এবং আমরা এই খাবারটার মাধ্যমে তাদেরকে আসলে অনুপ্রাণিত করতে যাচ্ছি বেঁচে থাকার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। মহতে কাজে সবাই স্বেচ্ছাসেবী। তাদের কেউ পড়ছেন, কেউ বা কর্মজীবনের ফাঁক গলে অন্যের মুখে হাসি ফোটাতে বিলিয়ে দিচ্ছেন সময় আর শ্রম। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কাজে অনেক সময় ওয়েস্ট করি। লেখাপড়ার পাশাপাশি যে সময়টুকু পাই সেটা এই কাজটাতে দিই। আমি তো অনেক ভালো আছি, তো আমি এমন মানুষদের সাথে কাজ করব যাদের আমার মতন ফ্যাসিলিটি নেই। হবে এবছর, এজন্য আয়োজনের ব্যাপকতাও খানিকটা বেশি। দিনরাত পরিশ্রম করছেন চারুশিল্পীরা। এবারের প্রতিপদ্য মস্তক তুলে দাও অনন্ত আকাশে। এই কারণে শোভাযাত্রায় প্রাধান্য পাচ্ছে আকাশে উড়াল দেয়া ডানামেলা পাখি। নতুন বছর 1426কে বরণ করতে প্রস্তুত নাগরিক বাঙালি। চারুকলার দেয়াল সেজে উঠছে শিল্পীর তুলির আঁচড়ে। শোভা পাচ্ছে রিক্সা পেইন্টিং, ট্রাকের গায়ের আলপনা। রং তুলি নিয়ে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র শিক্ষকেরা। দেয়ালের ওপারে সবুজ চত্বরে লোকজ প্রতীকের অবকাঠামো তৈরিতে ব্যস্ত একদল শিক্ষার্থী। মঙ্গল শোভাযাত্রার পুরোভাগে থাকবে পাখি ও ছানা, হাতি, মহিষ, মা ও শিশু, মাছ, বক, জাল ও জেলে, ট্যাপা পুতুল সহ 8টি বড় শিল্প অবকাঠামো। এবার এই যজ্ঞের নেতৃত্বে চারুকলার 21 ব্যাচের ছাত্রছাত্রীরা। এক একটি ব্যাচ এক একটি প্রতীককে বাস্তব করে তুলছেন। 2 মোকলা ঘোড়া আছে, তারপর বক আছে। আমরা ছোটবেলা থেকে একটা গল্প কথা শুনে আসছি, যেটা বাঘের মুখে হাড় বেঁধে যায়, বক সেটা বের করে। ওই গল্পের উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে একটা স্ট্রাকচার হয়েছে। নিজেদের তৈরি শিল্পকর্ম নিয়ে গেটে পোস্টার সাজিয়েছেন আয়োজকরা। দর্শনার্থীরা দেখছেন, পছন্দ হলে কিনে ঘরে ফিরছেন। মূলত এসব সামগ্রী বিক্রি করেই মঙ্গল শোভাযাত্রার এই বিশাল কর্মযজ্ঞ চলে। জয়নুল গ্যালারি সহ কয়েকটি কক্ষ ও ওয়ার্কশপে তৈরি হচ্ছে নানা আকৃতির মুখোশ। রয়েছে পেইন্টিং, মাটির সরা, পাখি, সূর্য, লকেট সহ লোকজ সংস্কৃতির নানা উপাদান। বিভিন্নভাবে আমি দেখছি বৈশাখকে কিভাবে উদযাপন করা যায়। এটা বাঙালি সংস্কৃতি, আমাদের তো পাহাড়ি ভাবে যেটা করা হয় ওইটা আমি এতদিন করে আসছি। এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যের একটি চরণ, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। অনন্ত আকাশে তো আসলে যার স্বাধীন বিচরণ, সেই পাখি হবে মূল মোটিভ আমাদের, এবং সবগুলোই ওই উড্ডয়নের ভঙ্গিতে থাকবে, উপর দিকে ধাবিত।
মেট্রো রেলের নির্মাণ কাজ চলায় এবার মঙ্গল শোভাযাত্রার পথ বদলেছে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে শিশু পার্কের দিকে গিয়ে আবার শাহবাগ হয়ে ফুলের দোকানগুলির পাশ দিয়ে টিএসসি রাজু ভাস্কর্য সড়ক দ্বীপ ঘুরে চারুকলায় ফিরবে।